দেখো এখানে একের দাগে কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে তোমাদের মোট 9টি প্রশ্ন আছে একের দাগে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন দেখো, এখানে বলেছে ঠিক জোড়টি নির্বাচন করো। তো এখানে দেখো ক খ গ ঘ 4টি আছে, এদের মধ্যে সঠিক যে জোড় সেটি হচ্ছে অপশান গ, অর্থাৎ উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। এখানে সঠিক উত্তর অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক যে রেখা সেটি হচ্ছে অপশান ঘ, অর্থাৎ কুমেরুবৃত্ত রেখা। পরের কোশ্চেন, নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো, এখানে সঠিক উত্তর অপশান ঘ, অর্থাৎ পশ্চিমবঙ্গ। পরের কোশ্চেন, এটা সূর্যের হবে, দন্তেশ্বয় দীর্ঘ হবে। তো যাই হোক, অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর হলো আয়নোস্ফিয়ার, অর্থাৎ অপশান গ। পরের কোশ্চেন, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো অপশান গ, অর্থাৎ মস। পরের কোশ্চেন, ভারতের মরু অঞ্চলে মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য মাটির জল ধারণ ক্ষমতা কম, অর্থাৎ অপশান গ। নেক্সট কোশ্চেন, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো অপশান খ, আটলান্টিক মহাসাগর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন? এটা হবে উষ্ণ আর্দ্র, এটা তোমরা উষ্ণ লিখবে, ঠিক আছে? কম্পিউটারে যখন টাইপ হয় কোনো কারণে এটা মিস হয়েছে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন তোমরা এখানে দেখো, বলেছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী, তো সেটা হবে নর্মদা, অপশান গ। পরের কোশ্চেন, তোমাদের এখানে 2 দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং 2 দাগে তোমাদের 3টি শূন্যস্থান প্রশ্ন আছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নাম্বার থাকছে। প্রথমটা দেখো, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, সমভাবাপন্ন। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে, পর্ণমোচী উদ্ভিদ বলে। পরের কোশ্চেন, সাধারণত শীতকালে শীতল অঞ্চলে থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত, উত্তরটা হবে পরিযায়ী। তাহলে এটা তোমরা এই শূন্যস্থানে বসিয়ে দেবে। এর পরের দাগ তোমাদের 3 দাগে বলেছে বাক্যটি সঠিক বা সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লিখবে, ঠিক আছে? তো দেখো এখানে প্রথম যেটা বলেছে, গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত হয়, এটা হবে অসত্য, তাহলে তোমরা ভুল লিখবে, ঠিক আছে? পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা, এটা হবে ঠিক। এর পরের কোশ্চেন, সূর্যের দৈনিক আপাতগতির মূল কারণ পৃথিবীর আবর্তন, এটাও হবে ঠিক। পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে বলেছে স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে? তো স্তম্ভ মেলাতে বলেছে, দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ অলরেডি এখানে দেখতে পাচ্ছ। প্রথমে দেখো আর্দ্রতা, তো এখান থেকে যেটা মিলবে সেটা দেখো খ স্তম্ভের 2 নম্বর, অর্থাৎ হাইগ্রোমিটার, ঠিক আছে? এরপর ভারতের সর্বোচ্চ সিংহ, সেটা হবে গড উইন অস্টিন, অর্থাৎ খ স্তম্ভের 3 নম্বর। তারপর দেখো অখণ্ড স্থলভাগ, এর সঙ্গে আমাদের পড়ে আছে 1 নম্বর, অর্থাৎ প্যানজিয়া, ঠিক আছে? এরপরে তোমাদের 5 দাগে দেখো, প্রথমেই বলেছে তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো। উত্তরটা দেখো, যেসব তারার রং লালচে তাদের উষ্ণতা কম হয়, নীল তারার উষ্ণ ও উজ্জ্বল হয়, যেসব তারার রং সাদা সেগুলো উষ্ণ ও খুব বড় হয়, আর হলুদ বর্ণের তারা উষ্ণতা মাঝারি হয়, ঠিক আছে? পরের কোশ্চেন, দিগন্ত রেখা কাকে বলে? উত্তর, কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় একটি বৃত্তাকার রেখা বরাবর পৃথিবী এবং আকাশ পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। এই বৃত্তাকার রেখাটিকে দিগন্ত রেখা বলে। যত উঁচু থেকে এ দিগন্ত দেখা যায়, দিগন্ত রেখার পরিধিও তত বাড়তে থাকে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়? উত্তর দেখো, পৃথিবী সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরে অংশটা বেশ ঠান্ডা হয়ে যায়, তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে এই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু অংশ ভরাট হয়ে সাগর, মহাসাগর ইত্যাদি তৈরি হয়, আর পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারকে বায়ুমণ্ডল বলে। এইভাবে পৃথিবীতে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়। পরের কোশ্চেন, বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? উত্তর, সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এইভাবে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। যেমন শীতকালে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কয়েকজন মানুষ গা গরম করছে, আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তপ্ত করে। এর পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে
দেখো 6 দাগে এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে এবং তার একটা চিহ্নিত চিত্র আঁকতে হবে। উত্তরটা দেখো, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে এটা 6.65 হবে, 6.65 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, তার একটি চিহ্নিত চিত্র আঁকলাম। তো চিত্রটা আমি তোমাদের দেখাবো। দেখো 6.65 এটা লিখবে, অর্থাৎ 66.1 ডিগ্রি, ঠিক আছে। তোমরা এখানে শুধু 66 আছে, এটা 6.65 ডিগ্রি তোমরা লিখবে। তাহলে এবার চিত্রটা দেখো তোমরা। দেখো এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটা তোমরা অঙ্কন করবে, করলেই তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পেজে কিন্তু এই ছবিটা আছে, ঠিক আছে। তোমরা মনে করলে তোমাদের পাঠ্য বই থেকেও আঁকতে পারো ছবিটা দেখে দেখে। তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে 2 নম্বরে বলা হচ্ছে পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তরটা দেখো, 1 নম্বর, নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে পলিমাটির সৃষ্টি হয়। 2, পলিমাটি খুব উর্বর হয়। 3, ভারতের নবীন পলিমাটি খাদার ও প্রাচীন পলিমাটি হচ্ছে ভাঁড় নামে পরিচিত। 4 নম্বর, খাদার মাটি উর্বর এবং ভাঁড় মাটি অপেক্ষাকৃত অনুর্বর, ঠিক আছে। এর পরের কোশ্চেন বলেছে যে বিশ্বস্নায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর, পৃথিবীর শীতলতম মহাদেশের নাম আন্টার্কটিকা। পৃথিবীর শীতলতম মহাদেশ তথা আন্টার্কটিকা সারা পৃথিবীর জলবায়ু ভারসাম্য বজায় রাখে, কিন্তু বিশ্বস্নায়নের কারণে বর্তমানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে আন্টার্কটিকার বরফ গলছে এবং সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া এই মহাদেশের আয়তন কমে যাচ্ছে। আন্টার্কটিকার উপরে বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন হলের যে পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার অতি বেগুনি রশ্মির প্রভাবে কি হচ্ছে না, পেঙ্গুইন, ক্রিল প্রভৃতি সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং আন্টার্কটিকার ভারসাম্যও নষ্ট হচ্ছে সেই সাথে। এরপর তোমাদের 7 দাগে দেখো বলেছে প্রথম প্রশ্ন, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 5 নম্বর থাকছে, মোট 3টি প্রশ্ন আছে। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় যাচ্ছে। তো দেখো হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর নাম হলো 1 নম্বর হিমাদ্রি হিমালয়। তো এর বর্ণনাটা এবার দেখো, এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি হয় আর পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আর ভারত নেপালের সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যেটা হচ্ছে 8,598 মিটার উচ্চতা, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলি হিমালয়ের এই অংশে অবস্থিত। এরপরে সেকেন্ড পার্টটা দেখো, হিমাচল হিমালয়। এটা হচ্ছে হিমাদ্রি দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের নেপির পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মৌসুরি, মানালি, নৈনিতাল, সিমলা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসে। এরপরে দেখো, পরের যে পার্ট তোমাদের 3টে ভাগ বলেছিল, তো 3 নম্বর ভাগটা হচ্ছে শিবালিক হিমালয়, হিমাচলের দক্ষিণে অবস্থিত। আর শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয় পাদদেশে ঘন অরণ্য বৃত অঞ্চল হলো তোরাই। ভারতের পূর্ব সীমানায় বরাবর রয়েছে পাটকই বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। এরপরে দেখো, পরের কোশ্চেন তোমাদের বলেছে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোন অঞ্চলে আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বায়ুচাপ, বায়ুর ওজন আছে তাই বায়ু পৃথিবীর উপর চাপ দেয়। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ থাকে সব থেকে বেশি, যত উপরে ওঠে বায়ুর চাপ তত কমতে থাকে। বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড়, বৃষ্টি, অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা দেয়। বায়ু প্রবাহ, বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে। বাতাসের গতি বেশি হলে গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়। এর পরের কোশ্চেন দেখো, তোমাদের 3 নম্বরে বলেছে অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো। উত্তর, অরণ্য সংরক্ষণ করা নিম্নলিখিত কারণের জন্য প্রয়োজন বলে আমি মনে করি। 1 নম্বর,
নম্বর, অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে পৃথিবীকে বসবাসযোগ্য বা বাসযোগ্য করে রেখেছে। 2, গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে বা আটকে রাখে, যেটা ভূমিক্ষয় রোধ করে। 3 নম্বর, অরণ্যের উদ্ভিদ থেকে প্রাপ্ত কাঠ জ্বালানি রূপে ব্যবহার করা হয়। 4, উদ্ভিদে কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। পরেরটা দেখো, মরুভূমি সম্প্রসারণ রোধ করে পরিবেশের স্বাভাবিকতা বজায় রাখে অরণ্যের উদ্ভিদ। পরের পয়েন্ট 6 নম্বর, অরণ্য পরোক্ষভাবে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। 7 নম্বর পয়েন্ট, অরণ্য ঝড়ের গতিবেগ হ্রাস করে, কারণ অরণ্যতে বাধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায়, ফলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। পরের পয়েন্ট দেখো, অরণ্য থেকে প্রাপ্ত বিভিন্ন ভেষজ স্বাভাবিক উদ্ভিদ মানুষের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো যাবে। দেখো এখানে একে দাগে বলেছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো প্রথম প্রশ্নটা দেখো, এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশে। তো এখানে তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ 3টি উত্তর দেওয়া আছে, এদের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে পূর্ব আফ্রিকাতে। নেক্সট কোশ্চেন দেখো, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে যে জাঁ ফ্রাঁসোয়া জারিজ। ঠিক আছে। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, এখানটাতে ড্যাশ আছে। ঠিক আছে, তো এটা হবে প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এরপরে তোমাদের 2 দাগে দেখো বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ আমাদের মেলাতে হবে। তো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলালে দেখো যেটা হবে, তো প্রথমে ক স্তম্ভের বন্দরের সাথে খ স্তম্ভের দ্বিতীয়টা মিলবে, অর্থাৎ লথাল, এবং তারপর থাকছে বৃহৎ স্নানাগার, এখান থেকে হবে খ স্তম্ভের মহেঞ্জোদারো, আর থাকছে উঁচু এলাকা, সেখান থেকে হবে খ স্তম্ভের সিটাডেল। ঠিক আছে। এরপরে তোমাদের 3 দাগে দেখো বেমানান শব্দ খুঁজতে বলেছে, সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ, এদের মধ্যে বেমানান শব্দ হচ্ছে মহাকাব্য। ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, তো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর ব্রাহ্মণ, তো এদের মধ্যে গৃহস্থ হচ্ছে বেমানান শব্দ। তারপর বিদত, সভা, সমিতি, রত্তিন, তো রত্তিন হচ্ছে এদের মধ্যে বেমানান শব্দ। পরে তোমাদের 4 দাগে বলেছে সত্য অথবা মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অষ্টমক, তো এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যায়, এটা হচ্ছে মিথ্যা। এরপর থাকছে বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা, এটাও হচ্ছে মিথ্যা। এরপরে দেখো তোমাদের 5 দাগে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো? উত্তর দেখো, মেহেরগড় সভ্যতার উৎপাদিত কৃষিপণ্যগুলি 2টি পর্যায়ে একটি পর্যায় হলো প্রথম পর্যায়ে পাওয়া যায় যেটা গম, জব জাতীয় শস্য, আর দ্বিতীয় পর্যায়ে পাওয়া যায় গম ও জবের পাশাপাশি পাওয়া যায় কার্পাস, এটা কার্পাস হবে, কার্পাস চাষের নিদর্শন। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদন কেন্দ্র। পরের কোশ্চেন, উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে, এরকম কয়েকটা স্থানের নাম লেখো। উত্তরটা দেখো, ভারতীয় উপমহাদেশে পুরনো গুহা বসতি প্রমাণ পাওয়া গেছে যেমন হুনসগিরি, ভীমবেটকা, বাগড় প্রভৃতি স্থানে। পরের কোশ্চেন, বেদের আরেক নাম শ্রুতি কেন? এটা শ্রুতি তালবসায় রফলা হস্যু হবে। তো উত্তরটা দেখো, বেদ প্রথম দিকে লিখিত আকারে ছিল না, ঈশ্বরের বাণী মুনি ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্থ করত, শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আরেক নাম হলো শ্রুতি। নেক্সট কোশ্চেন, জনপদ কি? জনপদ হচ্ছে প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করত তাদের সমষ্টিকে জনপদ বলে। পরে তোমাদের 6 দাগে বলেছে 4টি বা 5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে যে মেগালিথ কি? উত্তরটা দেখো, মেগালিথ হচ্ছে এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। আর মেগালিথিক মানেই হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরি কোনো স্থাপনা যা মর্টার বা কনক্রিটের ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে নির্মিত স্থাপনগুলোকে অবশ্য ম্যানোথিলিক বলায় অভিহিত করা হয়। পরের কোশ্চেন, জাতকের গল্পের মূল বিষয়বস্তু কি ছিল? উত্তর, জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বই বর্তমানে বুদ্ধ অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয়, যাকে সমবধান বা সমাধান বলা হয়। আর জাতকের উপদেশ ও নীতি, যেগুলো নীতি ছিল, এটা নীতি শিক্ষা মানুষকে মৈত্রী পরায়ণ, দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়।
পরের কোশ্চেন, টিকা বলেছে অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি অর্থনীতি নয় রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থকে কেউ কেউ মনে করেন কৌটিল্য একটি ছদ্মনাম, কেউ মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্যই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, যেটা 1905 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যামশাস্ত্রী এই গ্রন্থটির পাণ্ডুলিপি আবিষ্কার করেন। আর গ্রন্থটি অখ্যাত অবস্থায় পাওয়া যায়নি, তবে মোট 15টি ভাগে বিভক্ত হয়। এই গ্রন্থের 6000 শ্লোক থেকে মৌর্য যুগে 1 নম্বর রাজ্য শাসন পদ্ধতি, 2 রাজস্ব নীতি, দেওয়ানি ও ফৌজদারি আইন, রাষ্ট্র নিরাপত্তা, গুপ্তচর বিভাগ, পৌর প্রশাসন, নারীর অধিকার, বিবাহ বিচ্ছেদ, বিধবা বিবাহ, তারপর হচ্ছে গণিকা বৃত্তান্ত প্রভৃতি বিষয়ে জানা যায়। অর্থশাস্ত্র গ্রন্থটি এক কথায় সমকালের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দর্পণ। এর পরের কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? উত্তর, কারণ এই গুপ্তচররা বাদশাহকে সমস্ত কিছু সম্পর্কে অবহিত করেছিলেন, এমনকি সেই রাজ্যের বিশদ যা রাজ্যকে যথাযথ এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করেছিল। গুপ্তচরদের এলোমেলোভাবে বাছাই করা হয়নি, পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল। পরের কোশ্চেন দেখো, টিকা চেয়েছে যে হর্ষচরিত এটা সম্বন্ধে টিকা লিখতে হবে। তো উত্তরটা দেখো, এখানে বলা হচ্ছে যে বাণভট্ট হর্ষবর্ধনের নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এটি আদতে একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে, পাশাপাশি ভৃতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন। বাণভট্ট হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বাণভট্ট, যেমন রাজা শশাঙ্কের অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনা বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগান এর জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। পরে দেখো, তোমাদের সাথে থেকে বলেছে 8টি বা 10টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথমটা দেখো, তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটা পরিবর্তন? উত্তরটা দেখো, মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হলো আগুনের আবিষ্কার ও তার ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আগুন আবিষ্কারে খোলা আকাশের নিচে বা গুহাবাসী মানুষের শীতের যেমন উষ্ণতা দিয়েছিল, ঠিক তেমনই রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে। খাদ্যাভ্যাসে কাঁচা মাংসের স্থানে তারা খেতে থাকলো পোড়ানো মাংস, ফলে শারীরিক গঠন ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছিল। পরের কোশ্চেন, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? উত্তর, বৈদিক যুগের শুরুতে ব্যবসা বাণিজ্যে তেমন চল ছিল না, সমস্ত মানুষই ছিলেন পশুপালক ও কৃষিজীবী। বৈদিক যুগের মধ্যবর্তী সময় থেকে বেশি সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের সূত্রপাত হয়। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে কথা জানা যায়। মূলত এই সময় ভারত থেকে বনৌষধি, তামা, চন্দন, কাঠ, পশুচর্ম, হাতি দাঁত রপ্তানি করা হতো। আমদানি করা হতো সুগন্ধি, কাঁচ, টিন ইত্যাদি। এর পরের কোশ্চেন দেখো, নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? তো নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। নতুন নতুন নগর গড়ে ওঠে। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধনী ছিল। যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে ছিল ক্ষতিকর। আগে বর্ণভাগ ছিল কাজের ভিত্তিতে, পরে তা জন্মগত ও ধর্মের বহুলতা, আচার সর্বস্বতা একসময় বৈদিক ধর্ম থেকে সাধারণ মানুষকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল। সমুদ্রযাত্রা নিষিদ্ধ, সুদে টাকা খাটানো নিন্দনীয় প্রভৃতি বিষয়ে শুরু হয় ব্যবসায়ীরা বিপদে পড়েছিল, তাই তারা নতুন ধর্মের দিকে ঝুঁকতে আরম্ভ করেছিল। বৈশ্যদের পাশাপাশি ক্ষত্রিয়রাও নতুন ধর্মের দিকে ঝুঁকেছিল, যা হবে সহজ সরল। এই চাহিদার জন্য পথে এসেছিল 2টি নতুন ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মের যাগযজ্ঞের বিরোধিতা করে, পশু বলি নিষিদ্ধ করে, বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে এক নতুন পথের সন্ধান দেয়। এইসব ধর্মের প্রচার করার জন্য নতুন নতুন অনেক কথা বলেছিলেন, যা সাধারণ মানুষকে যাগযজ্ঞের বিরোধিতা করে, পশু বলি নিষিদ্ধ করে, বেদের বিরোধিতা করে, ধর্মের
ধর্ম সম্পর্কে এক নতুন পথের সন্ধান দেয়। এই সব ধর্মের প্রচার করার জন্য নতুন নতুন অনেক কথা বলেছিলেন, যা সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল, আর এই নতুন ধর্মমতগুলোই নব্য ধর্ম নামে পরিচিত হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।